আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব বল থেকে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা দেখব। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা দেখার আগে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা প্রতিপাদন করার আগে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ করবে না। এখানে সংঘর্ষ বল নাই, মহাকর্ষ বল থাকবে না, অভিকর্ষ বল থাকবে না, আদার্স কোনো বলই থাকবে না। এখানে শুধু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বলটা কাজ করবে। তো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র একাধিক বস্তুতে, অর্থাৎ এখানে দুইটা তিনটা বা চারটা বস্তু নিয়ে কাজ করা যেতে পারে। দুইটা বস্তু মানে একের অধিক বস্তু নিয়ে কাজ করতে হবে। দুইটা বস্তু নিয়ে যদি আমরা কাজ করি, একাধিক বস্তুতে যদি ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করে, একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে, যদি অন্য কোনো বল কাজ না করে তবে যে কোনো একদিকে এক যে কোনো একদিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না। তাহলে কি বলা হলো? একের অধিক বস্তু থাকতে পারে, একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া যদি অন্য কোনো বল কাজ না করে তবে যে কোনো একদিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না, যেটাকে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হিসেবে জানি। এখন এখানে একটা পয়েন্ট আছে, ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এখানে যেটা হবে, প্রথম বস্তু দ্বিতীয় বস্তুকে একটা বল প্রয়োগ করবে, দ্বিতীয় বস্তু আবার স্টেবল থাকার জন্য প্রথম বস্তুর উপরে আবার সমপরিমাণ একটা বল প্রয়োগ করবে বিপরীত দিক থেকে, যেটাকে সাধারণত ক্রিয়া প্রতিক্রিয়া বল বলা হয়। আমরা দুইটা বস্তু চিন্তা করি, পি এবং কিউ দুইটা বস্তু। পি একটা বস্তু, একটা সরল রেখা বরাবর চলছে বা রাস্তা দিয়ে চলছে, এটা আমরা চিন্তা করতে পারি। এবং কিউ একটা বস্তু, পি ও কিউ দুটি বস্তু। পি বস্তু u1 আদিবেগ নিয়ে চলছে এবং কিউ বস্তু u2 আদিবেগ নিয়ে চলছে সংঘর্ষের পূর্বে। কিন্তু এখানে u1 আদিবেগ u2 আদিবেগের চেয়ে বেশি বড়, অর্থাৎ পি বস্তুর আদিবেগ কিউ বস্তুর আদিবেগের চেয়ে বড় হলে পি এবং কিউ বস্তু কোন একটা সময় তাদের ভিতরে সংঘর্ষ ঘটবে। তো সংঘর্ষের সময় দুইটা বস্তু তাদের পৃষ্ঠদেশ স্পর্শ করবে এবং দুইটা বস্তু দুই দিকে ছিটকে যাবে। পি বস্তুটা এই দিকে চলে আসবে এবং কিউ বস্তুটা এই দিকে চলে যাবে। সংঘর্ষের ফলে পি বস্তু ঠিক কিউ বস্তুর উপরে যে একটা বল প্রয়োগ করবে সেটাকে আমরা বলবো ক্রিয়া বল, যেটা হলো F1। এবং কিউ বস্তুটা স্টেবল থাকার জন্য ঠিক ইকুয়ালি একটা বল প্রয়োগ করবে, কিন্তু সেটা বিপরীতমুখী, যেটাকে আমরা বলবো F2। এটাকে আমরা বলছি সংঘর্ষকালে। এরপরে কিছুক্ষণ পরে, সংঘর্ষের পরে আবার তারা পুনরায় আবার চলতে শুরু করবে
পি বস্তুর বেগ যখন হবে তখন পি বস্তুর বেগ হবে v1 এবং কিউ বস্তুর বেগ হবে v2। তাহলে আমরা একটু ভাষাগতভাবে বলতে চাই এটাকে, ধরি পি ও কিউ দুটি বস্তু u1 ও u আদিবেগ নিয়ে u1 ও u2 আদিবেগ নিয়ে যেখানে u1 বড় হবে u2 এর চেয়ে নিয়ে একই সরলরেখা বরাবর চলছে একই সরলরেখা বরাবর চলছে। কিছুক্ষণ পর এদের মধ্যে সংঘর্ষ ঘটে, কিছু সময় পরে এদের মধ্যে সংঘর্ষ ঘটে একই সরলরেখা বরাবর চলছে। এখন পি বস্তু কিউ বস্তুর উপর এপন ক্রিয়া বল প্রয়োগ করে এবং কিউ বস্তু পি বস্তুর উপর F2 প্রতিক্রিয়া বল প্রয়োগ করে সংঘর্ষের পরে পুনরায় পি ও কিউ বস্তু v1 ও v2 বেগ নিয়ে চলে এবং এদের ত্বরণ ঘটে, যেহেতু এখানে বেগের পরিবর্তন ঘটে এবং এদের ত্বরণ হয় a1 ও a2। অর্থাৎ যেহেতু এদের বেগের পরিবর্তন হয় তাহলে এখানে ত্বরণও হয়, তাই ত্বরণ হলো a1 এবং a2। তো ধরে নিলাম পি কিউ দুটি বস্তু, p1 বস্তুটা u1 আদিবেগ নিয়ে চলছে, কিউ বস্তুটা u2 আদিবেগ নিয়ে চলছে। এখন পি বস্তুর আদিবেগ কিউ বস্তুর আদিবেগের চেয়ে বেশি হওয়ার কারণে কিছু সময় পরে এদের মধ্যে সংঘর্ষ ঘটবে। পি বস্তু কিউ বস্তুর উপরে F1 ক্রিয়া বল প্রয়োগ করবে এবং কিউ বস্তু একইভাবে পি বস্তুর উপরে আরেকটা বল প্রয়োগ করবে, সেটাকে আমরা প্রতিক্রিয়া বল বলবো। কিছুক্ষণ পরে এরা আবার পুনরায় একই সরলরেখা বরাবর v1 এবং v2 বেগ নিয়ে চলবে। এই যে বেগের পরিবর্তনটা হলো, এই কারণে এদের একটা ত্বরণ সৃষ্টি হবে, যেটা হলো a1 এবং a2। এখন এখানে যে আমরা ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল পেলাম, তাহলে নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা বলতে পারি ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল সমান এবং বিপরীতমুখী। F1 সমান আমরা লিখতে পারি -F2। এখন নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি, দ্বিতীয় সূত্রের প্রতিপাদন থেকে F = ma। তাহলে আমরা এটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে লিখতে পারি m1 a1 ইকুয়াল হইছে -m2 a2। এখন এখানে একটা পয়েন্ট, আমরা দুটি বস্তুর মধ্যে যে সংঘর্ষ ঘটে, ধরি সংঘর্ষ কাল হলো t, ধরি সংঘর্ষ কাল
টি, অর্থাৎ দুইটা বস্তু যে ধাক্কাটা লাগে, যে সংঘর্ষটা বাজে, সেটা মাত্র টি সময় ধরে। তো এটা এখন আমরা যদি এই ত্বরণটা অর্থাৎ এটাকে ভাঙাই লিখি, তো এ সমান লেখা যায় v1 মাইনাস u1 ভাগ হলো টি মাইনাস এ2 তাহলে হবে কি v2 মাইনাস u2 ভাগ হলো টি। অর্থাৎ এটা হলো প্রথম বস্তুর ত্বরণ এবং এটা হলো দ্বিতীয় বস্তুর ত্বরণ, বা যদি আমরা উভয় পাশ থেকে টি বাদ দিয়ে দিতে পারি এবং এটাকে গুণ দিয়ে লিখলে m1 v1 মাইনাস m1 u1 ইকুয়াল, আমরা এই মাইনাসটা এইটা আগে লিখবো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে কি হবে m2 u2 মাইনাস এইটা পরে লিখবো প্লাসে মাইনাসে মাইনাস m2 v2। এখন আমরা শেষ বেগ যুক্ত রাশিকে একদিকে রাখি, বা m1 v1 প্লাস হলো m2 v2 ইকুয়াল, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, m2 u2 প্লাস হলো m1 u1। তো ফাইনালি আমরা লিখতে পারি যে m1 u1 প্লাস হলো m2 u2 ইকুয়াল হলো m1 v1 প্লাস হলো m2 v2। এখন এই যে একটা আমরা যে থিমটা পেলাম, একাধিক বস্তুতে ক্রিয়া প্রতিক্রিয়া ছাড়া অন্য কোনো বল কাজ না করলে যে কোনো এক দিকে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ বস্তু দুটির আদি ভরবেগের সমষ্টি শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। এখানে এরকম কোনো, আমি কিন্তু ভরের কথা কিছু বলিনি, কিন্তু ভরের কথাও উল্লেখ করার দরকার আছে, অর্থাৎ পি বস্তুর ভর হবে m1, কিউ বস্তুর ভর হবে m2। তার মানে সংঘর্ষের পূর্বে পি এবং কিউ দুটি বস্তুর ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে, মানে এই যে শেষ ভরবেগ, সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান হবে। এটা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রের গাণিতিক রূপ। এখন মাঝে মাঝে আমরা এটা এমন ভাবে ম্যাথ করতে হয়, দেখা যায় যে দুইটা বস্তু সংঘর্ষের পরে মিলিত হয়ে যায়। যদি মিলিত হয়ে যায় তখন দুইটা বস্তুর একটা বেগ থাকে, যদি একটা বেগ থাকে তাহলে এটা আমরা কিভাবে করি, যে দুইটা বস্তু সংঘর্ষের ফলে মিলিত হয়ে যায়, একটা অন্যটার সাথে যুক্ত হয়ে যায়, তখন সেপারেট কোনো বেগ থাকে না, তখন বেগ থাকে একটা বেগ থাকলে তখন আমাদের যা করতে হবে যে এখানে আমাদের এই v1 সমান v2 সমান v, একটা v নিতে হবে। তখন এটা আমরা বলতে পারি যে m1 প্লাস u1 m2 প্লাস u2 সমান হলো এখানে v ইন্টু m1 প্লাস m2। এটাকে আমরা আরো লিখতে পারি, এটা দুইটার ভর যোগ করেও লিখতে পারি, অর্থাৎ এটা হলো মিলিত বস্তুর বেগ। যদি সংঘর্ষের ফলে দুইটা বস্তু মিলিত হয়ে যায় তখন মিলিত বস্তুর বেগ এই সমীকরণের মাধ্যমে করতে হবে। এরপরে এই সমীকরণের মাধ্যমে অর্থাৎ সংরক্ষণশীলতার সূত্রের মাধ্যমে আমরা বুলেটের অঙ্ক করতে পারি। বন্দুক যদি আমরা এখান থেকে ধরে নিই বন্দুকের ভর হলো ক্যাপিটাল এম এবং বন্দুকের বেগ হলো ক্যাপিটাল ভি, এবং ছোটটা এখানে বড়টা ধরে নিলাম আমরা বন্দুক, এখানে এই যে m1 u1 এটাকে আমরা বন্দুকের ক্ষেত্রে কাউন্ট করলাম, অর্থাৎ এমটাকে ধরলাম ক্যাপিটাল এম ধরে নিলাম বন্দুকের ভর, এবং এই ভি মানে এখানে ইউ এর জায়গায় আমরা ভি বললাম, ক্যাপিটাল ভি এটা বন্দুকের বেগ বললাম। এবারে এই জিনিসটা অর্থাৎ m2 এর জায়গায় স্মল m লিখবো, অর্থাৎ এটা গুলির ভর, এবং u2 মানে গুলির বেগ, মানে এটা ছোট এই জন্য স্মল লেটার। এখন যেহেতু বন্দুকের মধ্যেই গুলি আছে এই জন্য বন্দুকের ভরবেগ এবং গুলির ভরবেগের সমষ্টি জিরো হবে। কেন জিরো হবে? এখনো তো গুলিটি ছোড়া হয়নি এই জন্য স্টেবল অবস্থায় আছে, কোনো ধাক্কা বল প্রয়োগ করে নেই, অর্থাৎ এখানে প্রতিক্রিয়া কোনো বল নাই। তার মানে কি, অর্থাৎ বন্দুকের মধ্যে যেহেতু গুলি আছে
এখানে কোনো বল প্রয়োগ করা হয়নি, এই জন্য বন্দুকের ভর এবং বন্দুকের ভরবেগ যোগ হয়েছে গুলির ভরবেগ ইকুয়াল 0 হবে, এই সমষ্টি 0। এখন যদি বন্দুক থেকে গুলি বের করে দেওয়া হয়, অর্থাৎ এখানে যদি ট্রিগার চেপে দেওয়া হয় তাহলে বন্দুক থেকে গুলি বের হয়ে যাবে, তখন যেটা হবে অর্থাৎ ক্যাপিটাল এম স্মল ভি ক্যাপিটাল এম ক্যাপিটাল ভি ইকুয়াল হবে মাইনাস এম ভি। অর্থাৎ এখন যেটা হলো অর্থাৎ বন্দুকের ভরবেগ এখন গুলির ভরবেগ ইকুয়াল হলো মাইনাস গুলির ভরবেগ। অর্থাৎ এখন যদি আমরা করি এইখানে আমরা যদি মান বসাই তাহলে দুইটাই কিন্তু সমান এবং বিপরীতমুখী হবে। এই যে একটা ধাক্কা দেয় গুলিটা, যদি বন্দুক থেকে যখন গুলিটা বের হয়ে যায় তখন কিন্তু বন্দুকটাকে ধাক্কা দেয়, এই ধাক্কার কারণেই বন্দুক পিছনের দিকে চলে আসে, এখান থেকে আমরা আসলে বন্দুকের পশ্চাৎ বেগ বের করতে পারি, বন্দুকের ভর বের করতে পারি, গুলির ভর বের করতে পারি, ইভেন অনেক সময় যদি গুলির বেগ না দেওয়া থাকে তাও বের করতে পারি। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে আমরা কিন্তু বন্দুকের যে কোনো ম্যাথ গুলা করতে পারি, সহজে করতে পারি, খুব ইজি প্রসেসে করতে পারি। এবারে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা থেকে আমরা গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্রটা একটু দেখব, যে এখান থেকে কিভাবে গতিশক্তির সংরক্ষণশীলতার সূত্রে যাওয়া যায়। যেমন ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ছিল u1 প্লাস হলো m2 u2 ইকুয়াল হলো m1 v1 প্লাস হলো m2 v2। এখন এটা কি মিন করে, অর্থাৎ শক্তি যে অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নাই, শক্তি কেবল এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। অর্থাৎ যেমন সংঘর্ষের পূর্বে আদি ভরবেগের সমষ্টি সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমষ্টির সমান হবে। এখন এখান থেকে শক্তির গতিশক্তির সংরক্ষণশীলতার একটা সূত্রটা আমরা দেখব। চতুর্থ অধ্যায়ে আমরা দেখব যে গতিশক্তি সাধারণত ই কে অথবা টি দ্বারাও প্রকাশ করা যেতে পারে, টি অথবা ই কে যাই বলে না কেন, হাফ এম ভি স্কয়ার। তো আমরা এই ক্ষেত্রে প্রথম বস্তুটার ক্ষেত্রে যদি এই সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এটার গতিশক্তির সমীকরণ হবে হাফ m1 u1 স্কয়ার, এবং দ্বিতীয় বস্তুটার ক্ষেত্রে গতিশক্তি হবে হাফ m2 u2 স্কয়ার, এবং এখান থেকে প্রথম বস্তুটির গতিশক্তি হবে, প্রথম বস্তুটির শেষ গতিশক্তি হবে হাফ m1 v1 স্কয়ার প্লাস হাফ m2 v2 স্কয়ার। তার মানে ম্যাক্সিমাম সময় আমাদের এই অঙ্কটা করতে হয় এরকম করে যে ভরবেগ সংরক্ষিত থাকলে গতিশক্তি সংরক্ষিত থাকবে কিনা, এই টাইপের বেশ কিছু ম্যাথ আমাদের করতে হয়। তার মানে ভরবেগের জন্য আমরা তো উপরের ইকুয়েশনটা ইউজ করব, এবং গতিশক্তির সংরক্ষণশীলতার জন্য আমরা এই নিচের সমীকরণটা প্রয়োগ করব।